সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনা করব শিক্ষা নিয়ে, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা। একটা খবর হয়তো আপনারা সবাই জানেন যে সম্প্রতি সিঙ্গাপুর সরকার তাদের দেশে শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়তো শৃঙ্খলা বজায়ের স্বার্থেই বেত মারার অনুমতি দিয়েছে। তো এই বিষয়টা শোনার পর থেকেই হয়তোবা যারা বাংলাদেশের শিক্ষা নিয়ে ভাবেন বা মাধ্যমিক শিক্ষা নিয়ে ভাবেন তারা একটু নড়ে চড়ে বসেছেন। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আলোচনাটা একটু দীর্ঘ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু আমি পুরো আলোচনাটাকে ভাগে ভাগ করব এবং চেষ্টা করব পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেওয়ার জন্য, যাতে এটা যারা দেখবেন বা শুনবেন তাদের যাতে একটু সুবিধা হয়। তো এই আলোচনাটার শিরোনাম আমি দিয়েছি এরকম যে নিয়ন্ত্রিত শিক্ষক এবং অনিয়ন্ত্রিত শিক্ষার্থী। অর্থাৎ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি, বাংলাদেশের শিক্ষকরা হচ্ছে নিয়ন্ত্রিত এবং শিক্ষার্থীরা হচ্ছে অনিয়ন্ত্রিত। তা আজকে হচ্ছে সেই আলোচনাটা প্রথম পর্ব। তো এটা তো আপনারা সবাই জানেন যে সম্প্রতি সিঙ্গাপুর সরকার তাদের দেশের শিক্ষার্থীদেরকে বিশেষ পরিস্থিতিতে বিদ্যালয়ে বেত মারার অনুমতি দিয়েছে, এবং সেটা যদি এরকম হয় যে শিক্ষার্থীর বয়স 9 বছরও হয়, তাহলে তারা 9 বছর শিক্ষার্থীর ক্ষেত্রেও এই নিয়মটা রেখেছে। এবং এই বিষয়টা বলতে গিয়ে তাদের দেশের শিক্ষামন্ত্রী বলেন যে বিশেষ কিছু ক্ষেত্রে অবাধ্য শিক্ষার্থীদের শাসন করতে শিক্ষকরা বেত ব্যবহার করতে পারবেন। এবং তিনি দাবি করেন যে এই বিশেষ পরিস্থিতি শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে বুলিং কমাতে সাহায্য করবে। এবং একটা গবেষণার রেফারেন্স দিয়ে তিনি বলেন যে যখন সুস্পষ্ট নিয়ম থাকে এবং তা ভঙ্গের জন্য কড়া ও কার্যকর শাস্তি থাকে, তখন শিশু কিশোররা সঠিক সিদ্ধান্ত নিতে শিখে। এখন আমরা যদি একটু ভাবি যে বাংলাদেশের এই বর্তমান যে পরিস্থিতি আছে, বিশেষ করে মাধ্যমিক শিক্ষায়, এই পরিস্থিতি বিবেচনা করলে এই সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী যে কথাটা বললেন, সেই কথাটা কিন্তু বিশেষ তাৎপর্যময়। কারণ বিগত 15-16 বছরে বাংলাদেশের কিশোরদের আচরণগত বা শৃঙ্খলাগত যে অবনতি হয়েছে, তা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কিন্তু পুরো উল্টো পথে হেঁটেছি এই বিগত প্রায় 16-17 বছর ধরে। তো যেহেতু আমি আগেই বলেছি যে আলোচনাটা আমি পরপরটা ভাগে করব, এবং সেখানে প্রায় সময় কিশোর শব্দটা উচ্চারণ করব। তো কিশোর বলতে শুধুমাত্র বাংলাদেশের কিশোরদেরকে আমি বোঝাবো না, এই কিশোর শব্দটা দিয়ে কিশোরীদেরকেও বোঝাবে। এবং এটা ঠিক যে সবসময় সব তথ্য বা সব তত্ত্ব বা সব ব্যাখ্যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় না। আমি যে কথাগুলো বলবো সেটা বাংলাদেশের সকল কিশোর বা কিশোরীদের জন্য প্রযোজ্য হবে না। ব্যতিক্রম চিত্র, ভালো চিত্র, ভিন্ন চিত্র অবশ্যই আছে, কিন্তু যেহেতু সেটা আলাদা চিত্র, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমরা মূল আলোচনাটা করব যারা এই আলোচনার ক্ষেত্রে প্রযোজ্য হবে শুধু তাদের জন্যে। যারা এর চাইতে ব্যতিক্রম আছেন বা ভালো আছেন, দয়া করে সে সকল কিশোর বা কিশোরীরা বা তাদের পিতামাতারা এই আলোচনাটা আপনাদের উপর টেনে নিবেন না। একটা ব্যাপার তো আমরা সবাই খেয়াল করি, বাংলাদেশে যখন শিক্ষাক্রম নিয়ে কথা উঠে তখন কিন্তু প্রায় একটা কথা শোনা যায় যে হ্যাঁ, বাংলাদেশের শিক্ষাক্রম হবে সিঙ্গাপুরের মতো, ফিনল্যান্ডের মতো বা জাপানের মতো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যখন এসব দেশের শিক্ষাক্রম আমাদের দেশে অ্যাপ্লাই করার কথা চিন্তা করি, তখন কিন্তু আমরা শুধু শিক্ষাক্রমটা নিয়েই ভাবি। আমরা সেই দেশের সামাজিক কাঠামো এবং বাংলাদেশের সামাজিক কাঠামোর সাথে কিন্তু সেটা আমরা বিবেচনা করি না। এই যে দেশের কথাগুলো আমি বললাম, তাদের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, অর্থনীতি, জনসংখ্যা, সংস্কৃতি, জীবিকা, খাদ্যাভ্যাস, ধর্মীয় মূল্যবোধ, এমনকি রাষ্ট্রীয় এবং সামাজিক নিয়ন্ত্রণের যে ধরন, তার সাথে কিন্তু বাংলাদেশের অনেক পার্থক্য রয়েছে। পাশাপাশি যদি আমরা তুলনা করি, এসব দেশের মানুষের শারীরিক গঠন, চরিত্র, আবেগ এবং পারিবারিক ও ব্যক্তিগত জীবনের সাথেও কিন্তু বাংলাদেশের মানুষের কোনো মিল নেই। অথচ এই বছরের পর বছর ধরে আমরা চেষ্টা করেছি এসব দেশের আদলে আমাদের শিক্ষাক্রম সাজাতে, এবং যেটা হয়েছে ফলশ্রুতিতে সেটা হলো আমরা না হতে পেরেছি সিঙ্গাপুর, ফিনল্যান্ড বা জাপানের মতো, আমরা না হতে পেরেছি আমাদের নিজেদের মতো। এবং এই যে আমাদের যে দুরবস্থা, এটা ভালো মতো বুঝতে গেলে আমরা যদি আমাদের দেশের এই কিশোরদের দিকে ভালো করে তাকাই, তাহলে বুঝতে পারবো আমাদের যে কি দুরবস্থা। এটা আমরা সবাই জানি, বাংলাদেশের শিক্ষার প্রধানত স্তর হচ্ছে 3টা: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ স্তর। এবং 3টা স্তরের বয়সের বা শ্রেণীর যে ব্যবধান সেটাও আমরা জানি। যদিও একটা চেষ্টা করা হয়েছিল যে মাধ্যমিক স্তরকে 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিয়ে যাওয়া, কিন্তু সেটা হয়তো আমরা পারিনি। তো এখন পর্যন্ত মাধ্যমিক স্তর বলতে আমরা বুঝি যে 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এখানে সাধারণত শিক্ষার্থীদের বয়স থাকে 11 থেকে 18 বছরের মধ্যে। এবং আমরা এটা সবাই জানি যে এই সময়ের মধ্যে কিশোরদের বয়ঃসন্ধি, মানসিক পরিবর্তন, আবেগের অস্থিরতা ও আচরণগত রূপান্তর ঘটে। এই যারা প্রতিদিন এই যে কথাগুলো আমি বললাম,
এসব শিক্ষার্থীদেরকে ক্লাসে পড়ান বা তাদের মুখোমুখি দাঁড়ান, সে সকল শিক্ষকরাই জানেন যে এই চ্যালেঞ্জটা কতটা ভয়াবহ প্রাথমিক বা উচ্চ শিক্ষা স্তরের তুলনায়। একজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষক প্রতিদিন শ্রেণীকক্ষে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এবং ক্ষেত্র বিশেষে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন, সেটা ওই প্রাথমিক বা উচ্চশিক্ষা স্তরের শিক্ষক যারা আছেন তারা কল্পনা করতে পারবেন না। আমাদের দেশের মাধ্যমিক শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ একটা কথা বলে আসছেন যে কি, বর্তমান সময়ে শ্রেণীকক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত আচরণ নিয়ন্ত্রণ করা, তাদেরকে অপ্রয়োজনীয় কথা বলা বা আচরণ করা বন্ধ করা। শ্রেণীতে প্রায় দেখা যায় যে কিছু শিক্ষার্থীর অতিরিক্ত কথা বলা, ইচ্ছাকৃত বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সহপাঠীদের বিরক্ত করার কারণে পুরো শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়। কিন্তু যদি আমরা চিন্তা করি, বর্তমানে আমাদের শিক্ষকদের হাতে এরকম কোনো কার্যকরী নিয়ন্ত্রণ ব্যবস্থা বা উপায় নেই যার মাধ্যমে তারা এই সকল পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করতে পারে। ফলে যারা শ্রেণীতে আগ্রহী শিক্ষার্থী রয়েছেন, যারা লেখাপড়া করতে চাচ্ছে, তারা শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমি নিজেও আমার এমফিল গবেষণার জন্য যখন মাঠ পর্যায়ে ডেটা কালেক্ট করতে গিয়েছিলাম, তখন যারা নমুনা ছিলেন স্যাম্পল, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই আমার কাছে কথাটা স্পষ্টভাবে বলেছেন যে শ্রেণীতে কিছু শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত আচরণ, ব্যবহার, কথা বলার কারণে তারা মোটেও লেখাপড়া করতে পারছেন না এবং কিছু শিখতে পারছেন না। শিক্ষকদের একই কথা যে তারা শ্রেণীতে শিক্ষা কার্যক্রম যেটা সরকার বলেছেন বা শিক্ষাক্রমে বা প্যাডাগজিতে যেটা প্রেসক্রাইব করা আছে সেটা তারা পরিচালনা করতে পারছেন না। এটা কিন্তু ঠিক যে এই যে কম বয়সী যারা শিক্ষার্থী, যাদেরকে আমরা বয়সন্ধিকালের বলছি বা মাধ্যমিক স্তরের শিক্ষার্থী বলছি, তাদের কিন্তু এই যে অবাধ্যতা সেটা কিন্তু আগেও ছিল, কিন্তু এখন পরিস্থিতি যেরকম আছে এরকম ভয়াবহ পরিস্থিতি কখনোই কিন্তু ছিল না। এখন যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে এই সংকট বা এই সমস্যাটা কোন সময় থেকে খুব তীব্র হওয়া শুরু করলো, বিগত 15-16 বছরের মধ্যে কিছু ঘটনা বা কিছু সিদ্ধান্ত যেগুলো কিন্তু এই সমস্যাটাকে খুব বাড়িয়ে দিয়েছে এবং বর্তমান সময়ের মতো তীব্র অবস্থানে চলে এসেছে। এর মধ্যে একটা তো আমরা সবাই মনে করতে পারি যে 2020 সালে যখন সারা পৃথিবীর সাথে বাংলাদেশেও কোভিড মহামারীর সৃষ্টি হলো, তখন আমাদের সকল শিক্ষার্থীরা ঘরবন্দি হয়ে গেল। একই সাথে একটা চাপ সৃষ্টি হলো যে শিক্ষার্থীদের লেখাপড়া কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে চাপ হচ্ছে তাদের স্বাস্থ্যগত বিষয়। তখন এই শিক্ষা এবং স্বাস্থ্যকে সমন্বয় করার জন্য সরকার সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, শিক্ষার্থীরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তারা লেখাপড়া শিখবে। এই 2020 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত মোটা দাগে 2 বছর, আরও কম সময় হতে পারে, এই সময়টার মধ্যে আমাদের শিক্ষার্থীরা এই স্মার্টফোনের মাধ্যমে লেখাপড়া কতটুকু শিখেছে সেটা তো আমরা শিক্ষক হিসাবে এবং আমরা অভিভাবক যারা আছি, পিতামাতা হিসাবে তারা আমরা সবাইটা খুব ভালো বুঝতে পারছি। কিন্তু ফলাফল যেটা দাঁড়িয়েছে, আমাদের শিক্ষার্থীদের যে মোরাল ডিগ্রেডেশন, আচরণগত যে অবনতি, শৃঙ্খলাজনিত যে অবনতি, তার কিন্তু একটা সূত্রপাত কিন্তু সেখান থেকে হয়েছে। এরপর আরেকটা বিষয় যেটা খুব সম্প্রতি আমরা সবাই মনে করতে পারি যে 2022 সালে, যদিও এটা শুরু হয়েছিল 2021 সালে, 2022 সালে সেটা জাতীয় শিক্ষানীতি একটা পদ্ধতি চালু হয়, যে পদ্ধতিতে শিক্ষার্থীদের ব্যক্তিগত অধ্যয়ন কিংবা ব্যক্তিগতভাবে যোগ্যতা তৈরির পরিবর্তে তাদের দলভিত্তিক কাজ বা সামগ্রিক মূল্যায়নটা খুব গুরুত্ব দেওয়া হয়। এটার সুবিধা অসুবিধা অনেক বিষয় আছে, দীর্ঘ সময় নিয়ে এটা আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু এটা আজকে আমাদের আলোচ্য বিষয় না, সেহেতু আমি এই শিক্ষাক্রমটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। যদি ভবিষ্যতে কখনো আমার সুযোগ তৈরি হয়, তাহলে আমি এই জাতীয় শিক্ষানীতি 2022 নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে শুধু এতটুকুই বলা যায় যে দেখেন, যখন কোনো শিক্ষার্থী নিজ থেকে চোখে সে দেখবে যে সে তার নিজের লেখাপড়ার প্রয়োজন নেই, তার নিজের শেখার প্রয়োজন নেই, সেই 10 জনের দলের মধ্যে আছে, 10 জনের দল থেকে যে কোনো একজন যদি সে উত্তরপত্রটা তৈরি করে বা পরীক্ষার খাতায় লিখে বা সে উপস্থাপনা করে, প্রেজেন্টেশন করে, কাজ করে, তাহলে 10 জন যেই নাম্বারটা পাবে সে সেই একই নাম্বারটা 10 জনের দলে থাকার কারণে সে পেয়ে যাবে। এটাকে আমরা বলি অটো পাস। এই যে অটো পাস, অটো নাম্বার পেয়ে যাওয়ার যে প্রবণতা, এরকম হলে কিন্তু সাধারণত যেহেতু শিক্ষার্থীরা খুব ছোট, তারা লেখাপড়া করতে চায় না, এবং যারা মাঠ পর্যায়ে শিক্ষক ছিলেন তারা কিন্তু বিষয়টা লক্ষ্য করেছেন যে তারপর থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহটা অনেক কমে গেছে। যেহেতু তার নাম্বারটা অটো পেয়েই যাচ্ছে, 10 জনের একজন করলিত হচ্ছে, তাহলে সে কেন করতে যাবে? অন্যদিকে আবার চিন্তা করেন, যারা লেখাপড়া করতে চায়, জীবনে যাদের অনেক বড় ধরনের স্বপ্ন রয়েছে, তাদের প্ল্যান পরিকল্পনা রয়েছে, শুধু নিজের না তার পরিবারের রয়েছে,
তারা যখন দেখে যে আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে শিক্ষকদের ইনস্ট্রাকশন শুনে নিয়ম শৃঙ্খলা মেনে আমি একটা পড়া অর্জন করলাম, পড়া তৈরি করলাম, সেটা আমি খাতায় লিখে হোক বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে হোক, সেখানে আমি হয়তো 10-এর মধ্যে থেকে 9, 8 পেতে পারতাম, কিন্তু আমারই নম্বরটা আমি যে দলে আছি সেই দলের বাকি 9 জন কোনো কাজ করেনি, কোনো পড়াশোনা করেনি, কোনো অ্যাসাইনমেন্টে ছিল না, তারা আমার কারণে তারা সমান সমান 9 বা 10 নাম্বার পেয়ে যাচ্ছে। এরকম বিষয় যখন ঘটে, যেহেতু শিক্ষার্থীদের সাইকোলজি সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে, আমরা বলতে পারি এ সকল ক্ষেত্রেও দেখা যায় যারা একটু অগ্রসর শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ডিমোটিভেটেড হয়, তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু এগুলো ছিল সাম্প্রতিক সময়ে ঘটা কিছু ঘটনা। আমাদের মূল সমস্যা শুরু হয় কিন্তু 2011 সালে, যেখান থেকে আমরা বলতে পারি যে বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শৃঙ্খলা এখন যে বিপর্যয় ঘটছে তার সূত্রপাত হয় 2011 সালে। তো আজকে এই প্রথম পর্বটা আমি আর বাড়াতে চাচ্ছি না। তো আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।